ধন্যবাদ। আমি স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় কাজের চাপ কিভাবে মোকাবেলা করবেন। কাজের চাপ মানে জব স্ট্রেস। অনেকের ভিতরেই বিদেশে গিয়ে বা প্রবাসে গিয়ে বিভিন্ন রকমের কাজের চাপ বোধ করে। এর বেশ কিছু কারণ রয়েছে এবং এই কারণগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সমাধান করা খুবই সহজ হবে। তো আজকে ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে কথা বলবো। এর কারণ কি? মানসিক চাপের যে কারণগুলো, অর্থাৎ আপনি জব করতে গিয়েছেন, আপনার কাজ তো জব, কিন্তু আপনি করতে পারছেন না, তখন কিন্তু আপনার হতাশ বোধ হচ্ছে, মন খারাপ হচ্ছে, রাগ হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আমি হোপলেস, আশাহীন, এর জিনিসগুলো কাজ করে। তাহলে প্রথমেই যে জিনিসগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং প্রপার ওয়েতে সলিউশন বের করতে হবে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিদুজ্জামান রাজু। আসলে কাজের চাপের প্রথম যে কারণটি আমরা সবসময় দেখি সেটা হলো নতুন পরিবেশ। নতুন পরিবেশে খাপ খাওয়ানো, নতুন কর্মক্ষেত্র, নতুন মানুষজন, নতুন নিয়মকানুন, সবগুলোই না একটা স্ট্রেস তৈরি করে এবং এই স্ট্রেসটাই এটা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে। হয়তোবা ঠিকমতো কাজ করতে পারছি না, বস বকাঝকা দিচ্ছে, অথবা আমি ঠিকমতোই দেখতে পাচ্ছি যে আসলে আমার কাজে মনোযোগ দিচ্ছে না, আমার ফোকাস থাকতে পারছি না। সো এই যে নতুন পরিবেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাষার বাধা। এই যে আমার নতুন পরিবেশে গেলাম, এখানে এই যে স্থানীয় যে ভাষাটি, সেই ভাষাটি আমি এখনও শিখতে পারিনি। আমি যখন কথা বলতে যাই তখন অন্যরা হাসাহাসি করে, অন্যরা অনেক বকাঝকা করে। তাহলে কি? এটা কিন্তু আমার জব ক্ষেত্রে একটা চাপ তৈরি করে। কর্মস্থলের চাপ থাকেই। এখন কর্মস্থলের চাপ কী থাকে? কাজের পরিমাণ হয়তো বা অনেক বেশি, বা রুটিনটা ঠিক নেই, সময়সূচি ঠিক নেই, উচ্চ প্রত্যাশা। আমার উচ্চ প্রত্যাশা, অথবা আমার জবের যেখানে আছে সেখানে স্যার যেভাবে বলে, বস যেভাবে বলে সেভাবে আমি করতে পারি না। এটাও কিন্তু অন্যতম প্রধান কারণ। পরিবার বা বন্ধুদের থেকে দূরে থাকা। নতুন পরিবেশে গিয়েছি, কাজ তো আছে আমি জানি, কিন্তু আমার যে নতুন পরিবেশের যে কাজগুলো, সেগুলো আমার ভালো লাগে না, কারণ আশেপাশে বন্ধুবান্ধব নেই, কারোর সাথে মিশতে পারি না। সবসময় কি একই কাজ করব? মনোটোনাস ফিল হয়, একটা লোনলি ফিল হয়। তো এটাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কারণ হয়। এখন কাজের চাপ মোকাবেলা করবেন কীভাবে? কীভাবে মোকাবেলা করবেন? প্রথমে যেটি আসে যে সময় ব্যবস্থাপনা, বা আমি বলি টাইম ম্যানেজমেন্ট। আপনার কাজ থাকবে, আপনি কাজ করতে গিয়েছেন, কিন্তু কাজগুলো কখন, কোন সময়, কী করতে হবে সেটা যদি আপনি ম্যানেজমেন্ট করতে না পারেন, একটা ফিকচার না করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার স্ট্রেস তৈরি হবে। সেটা কী করবেন? আমরা বলি টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে আপনি একটা ডায়েরি মেনটেন করতে পারেন, বা ছোটো একটা প্যাড তৈরি করতে পারেন, যেটা আপনার ফোনে, পকেটে অথবা ব্যাগে, পার্সের ভিতরে রাখা যায়। আপনি সেখানে লিখে ফেলতে পারেন যে আপনার কোন সময় কোন কাজগুলো রয়েছে। প্রতিদিন করতে পারেন, সপ্তাহে একটা করতে পারেন, মাসে করতে পারেন, বা এই বছরে আমার এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা আমি করব। তাহলে এটা করতে গেলে আমার প্রতিদিন কী কী কাজ, আজকে আমি একটা এইম নেব যে এই যে কাজগুলো করতে হবে, সেটা লিখে ফেলবো যে এটা আমার দরকার, দ্বিতীয়ত এটা দরকার, তৃতীয়ত এটা দরকার। সো এভাবে আমি লিখে ফেলবো। এরপর আসে যেটা, সেটা হলো প্রয়োজনে বিশ্রাম নেওয়া। আপনি কাজ করতে গিয়েছেন, আপনি কাজ করবেন, অনেক সময় আছে, অনেক কাজও আপনার পেন্ডিং থেকে যেতে পারে, কিন্তু আপনার যখন সময় হবে বিশ্রামের, অবশ্যই বিশ্রাম নেবেন। হয়তোবা অনেক বড় রকমের একটা বিশ্রাম নেওয়া সেটা না, ছোট ছোট করে একটু রেস্ট নিলেন, একটু চোখটু বন্ধ করে একটু নিজেকে একটু শারীরিক, নিজের শারীরিক ও মানসিক যে প্রশান্তি সেটি দিতে পারেন। শারীরিক ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকের, আমার বেশ কিছু ক্লায়েন্ট যারা বলে যে এই দেশে আসছে তো আমার অনেক ঘাম ঝরে, আমার তো অনেক পরিশ্রম করতে হয়, তো আবার শারীরিক ব্যায়াম কেন করতে হবে? আসলে শারীরিক ব্যায়াম বলতে এটাই যে আপনি প্রতিদিন সকালে যদি একটু ওঠেন, নতুন একটা পরিবেশ, নতুন দেখা যায় যে অক্সিজেন, হ্যাঁ, নতুন মানুষজন দেখবেন বিভিন্ন হাঁটাচলা করে, এই যে একটা 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 দেখা, আমার চোখের একটা অনুভূতি, সাথে সাথে আমার মনের অনুভূতি খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে যদি একটু হাঁটেন, সেক্ষেত্রে এটা আপনার শরীরেরও একটা ভালো একটা এক্সারসাইজ হয়, একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করে। সো নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা। আপনি ওই দেশে গিয়েছেন, আবার অনেকে অনেকে আমাকে ইমোশনাল হয়ে অনেক কথা বলে। দেখেন স্যার, আমি এই নতুন একটা জায়গাতে আসছি আমার পরিবারের জন্য, আমি একটু কম খাই, আমি অনেক কম খাই, খাই না বললেই চলে, কিন্তু আমি চাই ওরা যেন একটু ভালো খায়। এই যে একটা আবেগ, একটা ইমোশন, এটাকে অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন আপনার এই ইমোশনটাকে একটু লজিক্যালভাবে দেখতে হবে। লজিকটা হচ্ছে এটাই, আপনি যদি একটু খাওয়া দাওয়া করেন, নিয়মিত একটু ঘুমটা ঠিকমতো দেন, আপনি কিন্তু কাজের পরিধি বেড়ে যাবে, আপনি বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, এবং এর মাধ্যমে আপনি ওই যে যার জন্য খাওয়া দাওয়া করেন না, কম করেন, কারণ টাকা উপার্জন করে তাদেরকে পাঠান, তারা কিন্তু আরও বেশি মানে এখান থেকে উপকৃত হবে। তো খাদ্যাভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হয়তো আপনার
খাওয়ার ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন হয়তো পুষ্টিকর খাবার হয়তো বা একটু মাছ বা মাংস বা সবজি, শাক বা যে খাবারটা আপনাকে শরীরের জন্য ভালো সেটি আপনি একটু দেখতে পারেন। প্রচুর পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা আমরা বলি যে নিয়মিত মেডিটেশন করা বা ইয়োগা করা। ইয়োগা বাসাতে বসে করতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা বাইরে গিয়ে ইন্টারনেটের প্রতি অনেক বেশি জানেন। সো সেক্ষেত্রে একটু ইয়োগা বা যোগব্যায়াম আপনারা বাসাতে বসেই একটু করতে পারেন। এবং মেডিটেশনের বিষয়টি কোনো একটা জায়গাতে বসে একটু মেডিটেটিভ মোডে বসে মেডিটেশনের যে বিভিন্ন ধরন রয়েছে ইউটিউব বা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারেন, বা আমার এই যে চ্যানেলের মধ্যেও আছে সেটিও আপনারা দেখে আপনারা শিখতে পারেন। তো এটা করলে দেখবেন যে আপনারা 2-3 সপ্তাহের মধ্যেই আপনার মানসিক যে চাপটি সেটি কিন্তু আপনি কমাতে পারবেন। সামাজিক সংযোগ বাড়াতে পারেন, অর্থাৎ সমাজে নতুন একটা পরিবেশে গেলেন, সেখানে যে সমাজের ব্যবস্থা বা মানুষজন তাদের সাথে মেশা, তাদের সাথে নতুন নতুন অর্গানাইজেশনের সাথে নিজের হয়তো বা কোনো সদস্যপদ আপনারা নিতে পারেন, বা যে অ্যাক্টিভিটি রয়েছে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। এটা দেখবেন যে আপনার মনটাকে আরও শান্ত ও ভালো রাখবে। কাজের সীমা নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। এখন কাজের সীমা বলতে কি, যে আপনি এখন ওখানে গিয়েছেন, আপনি কি 24 ঘন্টায় কাজ করবেন সেটা যেন না হয়। আপনার যে টাইম টেবিল আছে সেই অনুযায়ী কাজ করবেন। আপনি যদি নির্দিষ্ট সময়ের একটু বেশি কাজ করতে হয় তাহলে আপনার মন এবং শরীরটা কেমন রয়েছে সেটা একটু খেয়াল রাখবেন। সেটাকে ঠিক রেখেই কিন্তু আমার এই যে কাজের সীমাটা নির্ধারণ করতে হবে, কাজ করতে হবে। মানসিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ওই দেশে যাবেন হয়তো বা খুব কাছের যারা আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। তারা আপনার কথাগুলো শুনবে। আপনি আপনার কষ্টগুলো, মনের ব্যথাগুলো বা ভালো লাগার বিষয়গুলো একদম ওপেন খুব সুন্দরভাবে আপনি কথা বলবেন আপনার কাছাকাছি যিনি আছে, হয়তো বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি থাকে বা মা বাবা, তাদের কাছে বলবেন। তারাও কিন্তু এটা শুনতে চায় যে আসলে তোমার মনটা কেমন আছে। অনেক ক্ষেত্রে বলতে চাই না যে আমার মনে কষ্ট লাগতেছে, এটা যদি আমি বলি তাহলে তো কষ্ট পাবে, সেটি না। তাহলে এই কষ্টটা কিন্তু আপনি একা থাকলো। কিন্তু আপনি যখন শেয়ার করবেন না, তখন দেখবেন এটা আপনার একটা সমর্থন হবে, মানসিক সমর্থন। তখন আরও তারা হয়তো বা বিভিন্ন রকমের মতামত দিতে পারে। আমার এরকম ক্লায়েন্ট দেখেছে যে ওই দেশে গিয়েছে, নিজে একটা সময় গাড়ি চালাতো, কিন্তু এখন চাচ্ছে যে সে একটা গাড়ি কিনবে। এখন মানুষের টেনশন কাজ করে, বাসাতে তো টাকা পাঠাতে হবে, আবার গাড়ি আমি কিভাবে কিনবো। তো এটা নিয়ে অনেক দুশ্চিন্তা হতো। বাসাতে টাকা না পাঠালেও তো হয় না। সো এই জায়গাটাতে যখন সে ওপেনলি কথা বলল বাসাতে, তখন বাসার মানুষ তাকে আরেকটু ইনশিওর করলো, আরেকটা অপশন দিল যে তুমি যখন কিনতে যাচ্ছ তাহলে তুমি কেনো, আমরা এই কয়েকটা মাস আমরা একটু চেষ্টা করব আমাদের নিজেদের মতো করে থাকার জন্য এবং একটু সেফ থাকার জন্য। সো তখন কিন্তু তার মনটা আরও স্ট্রং হলো। এখন এটা যদি না বলতো তাহলে কিন্তু তার কষ্টের পরিমাণটা বেড়ে যেত এবং তার যে রাগ ছিল সেই রাগের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পেত। সুতরাং মানসিক সমর্থন আমাদের সবাই দরকার। সো সেই জায়গাতে আপনি হচ্ছে যে আপনারা শেয়ার করবেন, ওপেননেস শো করবেন। এবং আপনি যদি বাইরে থাকেন, প্রশংসা করবেন মানুষদের। আপনি যদি অন্যদের প্রশংসা করেন কোনো কারণে, তারাও আপনাকে প্রশংসা করবে এবং এই প্রশংসায় কিন্তু আমাদের মেন্টাল স্টিগমা বা মেন্টাল স্ট্রেস বা মেন্টাল যে আমরা কি বলি যে রেজিলিয়েন্স পাওয়ার অনেক বাড়িয়ে দেয়, আমার সেলফ কনফিডেন্স বেড়ে যায়। সুতরাং সেটা আপনি করতে পারেন। নিজের প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাইরে গিয়েছেন, আপনার এই দেশে অনেক যত্নের লোক ছিল, আপনার মনের কথাটি বললেও সেটা একটা যত্ন হতো। আপনি আপনার পরিবারের লোকের চেহারাটা দেখলে আপনার একটা ভালো লাগতো, ওই দেশে গিয়ে সেটা কিন্তু করতে পারছেন না। সুতরাং আপনার প্রশান্তির জন্য, ভালো থাকার জন্য নিজের শখ বা আগ্রহের যে বিষয়গুলো সেগুলো পূরণ করতে পারেন। আপনি সপ্তাহে প্রতিদিন কাজ করলেও একটু সময় বের করে আপনার শখটা পূরণ করা, অথবা আপনার ভালো লাগছে যে দূরে কোথাও গিয়ে একটু চা খাওয়া বা একটু নতুন পরিবেশটা একটু দেখা, একটু ন্যাচারাল সিনগুলো দেখা, সেই জিনিসগুলো আপনি করতে পারেন। এবং সর্বশেষে যেটা বলবো, পেশাগত সাহায্য নেওয়া। আপনি যা কিছুই করেন না কেন, পেশাগত সাহায্য আপনার হয়তো বা দরকার হবে। অনেকের আছে যে এই বিষয়টা অনেক প্রবলেম হয়, কারণ পেশাগত সাহায্য নেওয়ার ক্ষেত্রে দেখা যায় ফাইন্যান্সিয়াল অনেক ক্ষেত্রে ইস্যু বা সোসাইটি বা কালচারাল যে বিষয়গুলো একটা প্রবলেম হয় তাদের জন্য। সেক্ষেত্রে আপনারা বলবো, আপনারা যদি বাহিরেও থাকেন, দেশে থেকেই আপনারা অনলাইনের মাধ্যমে এই যে মনের রোগের জন্য বা মনের সমস্যার জন্য একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। খুব বেশি সমস্যা আপনি যদি বোধ করেন যে আপনার কাজগুলো একদম করা হচ্ছে না, আপনি অনেক দিন ধরে কাজেই যাচ্ছেন না, বা আপনার মনের কষ্টগুলো অনেক বেড়ে গিয়েছে, তখন কিন্তু সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। এবং সেক্ষেত্রে আপনি প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পেতে পারেন অনলাইনের মাধ্যমে। সেই বিষয়ে কোনো যদি আপনাদের হেল্প দরকার হয় আপনারা কমেন্টে জানাবেন। আর সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে আপনারা যদি অনলাইনে একটু সার্চ দেন সেটিও আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের ওই জায়গা থেকে সাহায্য করব। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিতে চাচ্ছি। নতুন হলে আমি আশা করব পরবর্তীতেও আপনাদের সাথে অনেক বেশি কমিউনিকেশন হবে, ডিসকাশন হবে, কথা হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মানে আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং মনের যে কোনো সমস্যার জন্য আমি যেহেতু বাংলাদেশে আছি, আমার জায়গা থেকে অ্যাজ এ সাইকোলজিস্ট আমি আপনাদেরকে অনেক অনেক সাহায্য করার চেষ্টা করব আমার জায়গা থেকে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটির ভিতরে থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের কেয়ার করবেন। আসসালামু আলাইকুম।